ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। কুষ্টিয়ায় পদযাত্রায় নাহিদ ইসলাম। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়, মেহেরপুরে হাসনাত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য আশার আলো দেখছে উত্তরের জনপদ। ভূ রাজনৈতিক জটিলতা থাকলে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পরামর্শ। পদ্মায় তীব্র ভাঙন, জাজিরায় নদী গর্ভে বিলীন বহু ঘরবাড়ি। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী, ভোগান্তি চরমে। কক্সবাজারে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, এখনও নিখোঁজ দুজন। উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশের অভিযান। এবং মিল মালিকদের কারসাজিতে এখনও অস্থির চালের বাজার। 3 সপ্তাহে দিনাজপুরে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। চট্টগ্রামে 2টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উত্তরাঞ্চল ঘুরে পশ্চিমাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। কুষ্টিয়ায় কবর জিয়ারতের পর পথসভায় কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পথসভায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। আব্দুল হালিমের ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ার 5 রাস্তা মোড়ে পথসভায় হাজারো জনতা। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে এবার পশ্চিমাঞ্চলে। শহরের বিভিন্ন স্থান থেকে মোটর বাইক কিংবা ছোট ছোট ট্রাকে করে হাজির এনসিপি নেতাকর্মীরা। স্লোগানে মুখর পুরো এলাকা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী যে পথ দেখিয়েছে, এনসিপি সে পথেই রাজনীতি করছে। পথসভায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নেতাদের। আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। এর আগে এনসিপি নেতারা আবরার ফাহাদের বাবা ও মায়ের উপস্থিতিতে তার কবর জিয়ারত করেন। পরে কুষ্টিয়ার পথসভা শেষ করে মেহেরপুরে যান নেতারা। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূল সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে তলিয়েছে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর। কক্সবাজারে 50টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। 5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। নোয়াখালী ও পটুয়াখালীতে নিচু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। কোমর পানি পেরিয়ে গন্তব্যে ছুটছে মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি। তলিয়ে গেছে দোকানপাট ও বাসা বাড়িও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে অবিরাম বর্ষণ। সোমবার রাত থেকে ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ। এর প্রভাবে শহরজুড়ে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ। রামপুর শাহিন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা রোড সহ বিভিন্ন এলাকা তলিয়ে দুর্ভোগ চরমে বাসিন্দাদের। বেড়েছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়ার পানিও। 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। গত বছর যে ক্ষতি হয়েছে এই পর্যন্ত আমরা এই ক্ষতি পোষাই না আনতে, এই বছর আবার সেম একই অবস্থা। খালটা করার কারণে আজকে 8-10 বছর যাবত এই কষ্টটা জনগণ করতেছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি ওঠায় 500-র বেশি মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ে বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য।
একদিনের বৃষ্টিতে নাকাল অবস্থা নোয়াখালীতেও। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে দুর্ভোগে মানুষ। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কিছু নিচু এলাকা। জমে থাকা পানি প্রবেশ করে বসত ঘরে। এছাড়া ভোলা, বরগুনা সহ উপকূলীয় বিভিন্ন জেলায় থেমে থেমে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। পরীক্ষা ছিল আজকে সকালবেলা, আমি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখি অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারিনি। লঘুচাপের প্রভাবে আরও 2 দিন উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 জুলাই থেকে যে বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে। কখনো কখনো 2-1 দিন একটু থেমে যেতে পারে। আগামী 12 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাব তার কাছে। কোনো পাহাড়ি ঢল কিংবা নদী থেকে আসা জোয়ারের পানি নয়। গতকাল বিকাল 3টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যে তথ্য জানিয়েছে সেখানে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই বৃষ্টিতেই কিন্তু দেখতে পাচ্ছেন ফেনী শহরের ব্যস্ততম যে সড়ক সেটি রয়েছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। সেই সড়কের এমন চিত্র। শুধু এটি নয়, ফেনীর যে শহরের কমপক্ষে 60 থেকে 70% অংশেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যাদের বাসাবাড়ির নিচে তাদের ঘরে পানি উঠেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে যদি বলি, এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কাছে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানিও বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলোনিয়ার যে নদী রয়েছে সেখানকার বাথটপকে পানি লোকালয়ে প্রবেশ করছে এবং সেখানকার একটি জায়গায় কিন্তু গদানগর নামক একটি জায়গায় একটি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। সর্বোপরি আপনাকে যদি বলি, গত বছর আগস্টেও কিন্তু সে সকল পানি ঢুকে পাহাড়ি নদীর উদ্যান থেকে নেমে আসা, ভারতের উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল গত বছরে। সেই বন্যার ক্ষত নাশুকতেই ফেনীতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণেই কিন্তু সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয় গত কয়েক বছর ধরেই। এর অন্যতম যে ফেনী শহরের যে জলবদ্ধতা, এই জলবদ্ধতার জন্য কিন্তু নগর ফেনীর শহরবাসী বা স্থানীয়রা দাবি করছেন যে পৌরসভা নিজেই কিন্তু বিভিন্ন জায়গায় দখল করেছে। পাগুলিছড়া, দমদমা খাল এবং বিভিন্ন খালে পৌরসভা নিজেই দোকান করে ভাড়া দিয়েছে এবং যার কারণে সে সকল স্থান দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না, পর্যাপ্ত পরিমাণ পানি যেতে পারে না, যার কারণে শহরের বৃষ্টির পানি কিন্তু বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন অলিগলিতে বা বিভিন্ন সড়কে এভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়। এই জন্য শহরবাসী বলছে, যেখানে পৌরসভার কর্তৃপক্ষ এ সকল খালা নালা যেগুলো রয়েছে এগুলো দখল মুক্ত করার কথা, সেখানে পৌরসভা নিজেই এই সকল স্থানে নিজেরা দোকান করে ভাড়া দিয়ে সে সকল সংকুচিত করে ফেলেছে এবং অনেক খাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন সংস্কার হয় না। দখল দূষণে কিন্তু সেখানকার একটি বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ফেনীবাসী যেটা বলছেন যে ফেনীর যে পানি নিষ্কাশনের যে প্রধান খালগুলো যেগুলো পৌরসভা নিজে দখল করে রেখেছে এবং বিভিন্ন যে দুর্বৃত্তরা দখল করে রেখেছে, সেগুলো যদি আজকের পর থেকে এই বাস্তবতা দেখেও যদি অগ্রাধিকার ভিত্তিতে দখলমুক্ত করা না হয়, তাহলে এভাবে দফায় দফায় ফেনীবাসীকে বন্যার কবলে পড়তে হবে, জলবদ্ধতার কবলে পড়তে হবে এবং এ নিয়ে কিন্তু বারবার কথা উঠে পৌর কর্তৃপক্ষ কিন্তু বিষয়টা আশ্বাস দিলেও সমাধান দেয় না। এই ছিল আমার কাছে এখানকার জলবদ্ধতার সবশেষ। ফেনী থেকে সহকর্মী আতিয়া সজল। পদ্মা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যে শরীয়তপুরের জাজিরায় নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, দোকানপাট। সব হারিয়ে অসহায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। এমন পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রুদ্ররূপে পদ্মা নদী, মুহূর্তেই বিলীন হচ্ছে সড়ক, বসতভিটা ও দোকানপাট। সোমবার বিকেল থেকে হঠাৎই ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা উপজেলার অসীমউদ্দিন মাদবুরকান্দি গ্রামে। স্রোতের তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, দোকানপাট সহ গাছপালাও। ভাঙন থেকে বাঁচতে অন্তত 40টি বসত ঘর নিরাপদ দূরত্বে সরিয়ে নেন স্থানীয়রা। এরপরও আতঙ্ক কাটছে না তাদের। আমার ছেলে ছিল চাল নাই, এত পয়সা নাই, আমরা কত নিয়ে কইলাম, আমাদের থাকার কোনো জায়গা নাই। আমরা কোন রকম জীবন বাঁচাইতে পারতেছি না। আমরা
দর্শকের কাছে সহযোগিতা চাই। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার 2 বান্ডেল করে টিন ও নগদ টাকা প্রদান করেছে জেলা প্রশাসন। আর নদী পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। গত 24 ঘন্টায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার অংশ ভেঙে গেছে। আর 10টি ব্যবসা প্রতিষ্ঠান ও 15টি বসতবাড়ি বিলীন হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। তিস্তা মহাপরিকল্পনা উত্তরের 2 কোটি মানুষের স্বপ্ন, কিন্তু বিগত সরকারের একাধিকবার আশ্বাস ও বাস্তবায়নে ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। সব রাজনৈতিক দল একাত্তা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। এমনকি অন্তর্বর্তী সরকারও সাফ জানিয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা চাইলে এই প্রকল্প অবশ্যই আলোর মুখ দেখবে। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। আমি আপনাদেরকে যে কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 9 মার্চ থেকে 13 মার্চ উত্তরের 5 জেলায় পাওয়ার চায়না কোম্পানি তিস্তা পাড়ের বাসিন্দাদের কাছে তুলে ধরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প, যে প্রকল্পে একাত্মতা জানান উত্তরের 2 কোটি মানুষ। ভারতের আগ্রাসনে ভাঙন, প্লাবন আর খরায় বিধ্বস্ত তিস্তা পাড়ের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছে, এবার সেই দাবি বাস্তবায়নে একাট্টা হয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলো, যা আশার আলো জুগিয়েছে অববাহিকার কোটি প্রাণে। তিস্তা পাড়ের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না এবং ভূরাজনৈতিক যে নানা টানাপোড়ন চলতেছে, এই টানাপোড়ন এবং দৌড় তো থাকবে না। উত্তরের কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের শুরুটা হোক অন্তর্বর্তী সরকারের হাত ধরেই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও 2 শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের 5 শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে আসেন। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে 2 জন বাঁধের উপরে বসেছিলেন, আর বাকি 3 জন সাগরে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। সাবাব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামে আরও 2 জন। এখনও অস্থির দিনাজপুরের চালের বাজার। চাল ব্যবসায়ীরা দাবি করছেন, অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। তবে এর পেছনে খাদ্য বিভাগের সঠিক নজরদারির অভাবকে দুষলেন ভোক্তারা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরবরাহ এবং মজুদ পর্যাপ্ত, এরপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। 3 সপ্তাহে দাম বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। চালের এমন ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস ভোক্তাদের। সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি না থাকায় ক্রেতারা ভুগছেন বলে অভিযোগ তাদের। চালের দাম আগে কম ছিল, এখন চালের দাম বাড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো মানে কি না কুল কিনারা কুচি পাই না। ব্যবসায়ীরা বরাবরের মতো দোষ চাপালেন মিল মালিকদের উপর। তাদের দাবি, উচ্চ মূল্য ছাড়া মিলাররা চাল ছাড়ছেন না, এজন্য বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মিলাররা এখন তো সব ধান তো শুকায় নিছে, শুকায় সব স্টকে চলে গেছে। এখন তো কৃষকের কাছে কোনো ধান নেই। দাম বাড়া আর কমা এগুলো আসলে মিলারদের কারসাজি। তবে যদি কেউ ধান চাল মজুত রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালকল মালিক গ্রুপের নেতারা। বাংলাদেশের বিভিন্ন গুদামে লক্ষ লক্ষ টন ধান মজুদ আছে, চাল মজুদ আছে, যাদের কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই,
তো এগুলো আসলে আমার মনে হয় যে সরকারের উচিত এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে এনাদেরকে আইনের আওতায় বা সব খাদ্য অধিদপ্তরের আওতায় এনে ব্যবসা করানো উচিত। দিনাজপুরে বোরো আবাদ হয় 1,74,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয়েছে 6 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে চালের দামে কারসাজি রোধে চট্টগ্রামের পাহাড়তলী চালের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় পাইকারি দোকান ও গোদামগুলোতে চাহিদার তুলনায় চালের সরবরাহ, মজুদ এবং মোকাম থেকে কেনা ক্রয় রসিদ যাচাই বাছাই করা হয়। ওজনে কম দেয়া ব্র্যান্ডের বস্তা নকল করে চাল বিক্রি এবং মূল্য তালিকা হালনাগাদ না করায় দুটি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। কক্সবাজারে নিখোঁজের একদিন পর এক ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার রাত 11টার পর উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন। আজ দুপুরে মনখালি খালে বস্তা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। বস্তা খুলে মরদেহ দেখতে পায় পুলিশ। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলার সময় আরও থাকছে। দীর্ঘ 5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য রপ্তানি শুরু। ভারতে যাচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস ও সুপারি। শ্রমিকদের ব্যস্ততায় সচল বাণিজ্যিক কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 5ম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নার ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দুপুরে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড়ের গোল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে শিশু ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত রোববার সকালে শাহবাজপুর হাবলিপাড়ার একটি মসজিদের 2য় তলা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীর্ঘ 5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো ভারতে পণ্য রফতানি। এতে বন্দর শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে, সচল হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। হিলি স্থলবন্দর দিয়ে 10,000 কেজি ম্যাঙ্গো ড্রিঙ্কস রপ্তানির মধ্য দিয়ে আয় হয়েছে $2,983 মার্কিন আর 29,200 কেজি সুপারির রফতানি মূল্য $1,22,640। কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম রংপুর সড়কে যানবাহন চলাচল। এ সময় দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। অবরোধকারীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার ভাড়া বাড়িয়েছেন মালিকরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষক ও ব্যবসায়ীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। কুষ্টিয়ায় পদযাত্রায় নাহিদ ইসলাম। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়, মেহেরপুরে হাসনাত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য আশার আলো দেখছেন উত্তরের জনপদের মানুষ। ভূরাজনৈতিক জটিলতা থাকলে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পরামর্শ। পদ্মায় তীব্র ভাঙন, জাজিরায় নদীগর্ভে বিলীন বহু ঘর বাড়ি। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী, ভোগান্তি চরমে। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।